জিয়াউর রহমানের যে একটা ক্যারিশমা ছিল বা খালেদা জিয়ারও একটা অনেক বড় একটা গ্রহণযোগ্যতা ছিল, তারেক রহমান এখনো সেখানে পৌঁছাতে পারেননি। এর আগের সরকারের নানা রকম মানসিক, শারীরিক, আত্মিক অত্যাচার, নির্যাতন নীরবে এই নেত্রী সয়েছে। উনি যেভাবে করেছেন একটা শালীন রাজনীতি, এই ধারাগুলো বিএনপির পরবর্তী নেতারা বজায় রাখতে পারবে কিনা? শেষকালে উনি আপনার আদালতে গিয়েছিলেন হেঁটে, পায়ে হেঁটে। তারপর ওখান থেকে উনি জেলে গেছেন। জেল থেকে উনি বেরিয়েছেন হুইল চেয়ার। জুলাই অগাস্ট আন্দোলনের পর সরকার পতনের পর বিএনপির যে ভূমিকাগুলো দেখছি সেখানে কিন্তু অনেক জায়গাতেই আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক প্রজ্ঞা এবং স্ট্র্যাটেজির অভাব। বেগম খালেদা জিয়া তিনি মৃত্যুবরণ করেছেন গতকাল ভোর ৬টায়। তার মৃত্যুর ঘোষণাটি আসে। তার পুত্র তারেক রহমান বাংলাদেশে এসেছেন, বিএনপির হাল ধরেছেন, নেতাকর্মীরা উচ্ছ্বসিত ছিল। সেই উচ্ছ্বাসের ৫ দিনের মাথায় ২৫ তারিখ এলেন, ৩০ তারিখ মৃত্যুর ঘোষণা এলো। ৫ দিনের মাথায় বিএনপিকে একটি ভয়ঙ্কর কিংবা ভয়াবহ শোকের খবর সামাল দিতে হচ্ছে। এই উৎসব এবং শোক দুটোকে কাটিয়ে সামনের দিনে বিএনপি বেগম জিয়ার আদর্শকে কতটা ধারণ করে এগিয়ে যেতে পারবে বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ জুয়েল আপনার প্রশ্নের জন্য। যদিও ব্যক্তিগতভাবে আমি জাতীয়তাবাদী রাজনীতির প্রতি আমার স্পর্শকাতরতা বেশি। সেই দৃষ্টিকোণ থেকে বেগম খালেদা জিয়াকে জিয়া রহমানের পরে একজন অসাধারণ দলের না শুধু সারা দেশের রাজনীতিতে, বাংলাদেশী রাজনীতিতে একজন প্রচন্ড আন্তরিক, সৎ, নিষ্ঠাবান এবং প্রত্যয়ী দেশনেত্রী, জাতীয়তাবাদী নেত্রী হিসাবে তার বিদেহী আত্মার প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা, সালাম এবং দোয়া জানিয়ে শুরু করলাম। বেগম জিয়ার এই অন্তর্ধান বা তার ইন্তেকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। ৮০ বছরে সাধারণত অনেক মানুষই আমাদের দেশে এখন বেঁচে থাকেন না। এদেশেও তাই। এখন এভারেজ বাংলাদেশের মনে হয় গড় আয়ু প্রায় ৭০ থেকে ৭৫। সেই দৃষ্টিকোণে আপনি যদি দেখেন তাহলে ৮০ বছরে উনি চলে গেছেন, ইন্তেকাল করেছেন, এটা নিয়ে খুব একটা আলোচনার অবকাশ থাকে না। কিন্তু তবু তিনি গেলেন কিভাবে বলতে গেলে এর আগের সরকারের নানা রকম মানসিক, শারীরিক, আত্মিক অত্যাচার, নির্যাতন নীরবে এই নেত্রী সয়েছে। এবং তিনি একটা জিনিস জুয়েল হয়তোবা আপনার মনে আছে, তিনি তার বিরুদ্ধে আনীত তথাকথিত একটা অর্থ আত্মসাতের মামলার শেষকালে উনি আপনার আদালতে গিয়েছিলেন হেঁটে, পায়ে হেঁটে। তারপর ওখান থেকে উনি জেলে গেছেন। জেল থেকে উনি বেরিয়েছেন হুইল চেয়ার। তো কেন তার এই অবস্থাটা হলো? আজকে এই মুহূর্তে এটা নিয়ে বেশি বলার অবকাশ নেই, বলতে চাইও না। এটা ইতিহাস, খালেদা জিয়ারকে নিয়ে ইতিহাস লেখার শুরু হলো। ইতিহাসের আরেক অধ্যায় লেখা শুরু। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এখন বাংলাদেশের বিশেষ করে বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জেনারেল জিয়া রহমানের পুত্র, বেগম জিয়ার পুত্র, উনি ভীষণ একটা ঝুঁকিপূর্ণ অবস্থার সম্মুখীন হচ্ছেন কিংবা হবেন। তার নেতৃত্ব প্রমাণ করার একটা দারুণ একটা সময় এটা। উনি কিভাবে পারবেন? কারণ আপনি যদি চিন্তা করেন তারেক জিয়া তো মাইনাস জিয়া বা মাইনাস খালেদা জিয়া কোনো অস্তিত্ব না। তারেক জিয়ার অস্তিত্বের মূলে আছে তার বাবা এবং তার মায়ের দেশপ্রেম, আত্মত্যাগ এবং দেশের প্রতি তাদের কর্তব্য পালন সততার সাথে। সেই সততাকে, সেই নিষ্ঠাকে, সেই কমিটমেন্টকে
উনি কতটা ধারণ করতে পারবেন এই মুহূর্তে আজকের 2026 বলেন, কারণ 25 তো প্রায় শেষ হয়ে গেছে। 26 সালের রাজনীতিতে, জুলাই উত্তর 2024 উত্তর রাজনীতিতে এটা তারেক রহমানের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে ওনার সফলতা নির্ভর করবে ওনার নিষ্ঠা, সততা এবং উনি যদি সত্যিকার ভাবে তার মা এবং বাবার হুম, আদর্শকে ধরে রাখতে পারেন এবং তার দল তাকে সহযোগিতা করে। অন্যথায় আমার আমার মনে হয় যে অশনি সংকেত হয়তো আমরা দেখতে পাচ্ছি। জি, কারণ এই মুহূর্তে বাংলাদেশ রাজনৈতিকভাবে অত্যন্ত একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এটা শুরুতেই বলছি। জি। আপনি বলছিলেন যে আমার হয়তো মনে আছে যে বেগম জিয়া আদালতে গিয়েছিলেন পায়ে হেঁটে। হ্যাঁ, আমার স্পষ্ট করে মনে আছে। কারণ হলো তিনি যখন গাড়িবহর নিয়ে আদালতের দিকে যাচ্ছিলেন, তখন সংবাদ কভার করতে আমি সেখানে ছিলাম। এবং আমরা সংবাদকর্মীরা যখন তার গাড়িবহরের সঙ্গে এগিয়ে যাচ্ছিলাম, কয়েক হাজার নেতাকর্মী সহ কাকরাইল মোড়ে পুলিশ প্রচণ্ড টিয়ার সেল নিক্ষেপ করে এবং নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। আমরা সংবাদকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ি। আমাদের স্পষ্ট মনে আছে সেই দিনটির কথা। কিভাবে তিনি আদালতে গিয়েছিলেন এতিমের অর্থ আত্মসাৎ মামলার তথাকথিত যে মামলাটি দেয়া হয়েছিল, সে মামলাটিতে। আমি ডক্টর মেহনাজ মোমেন আপনার কাছে এই প্রসঙ্গে একটি বিষয় জানতে চাই। সেটি হলো বেগম জিয়াকে বলা হচ্ছে তিনি জাতীয় ঐক্যের প্রতীক। অর্থাৎ তার কাছে অন্যান্য রাজনৈতিক দলগুলোর আশ্রয় ছিল, প্রশ্রয় ছিল। অন্যরা তার কাছে ভরসা পেত এবং আমরা দেখেছি যে যেহেতু প্রধান বিরোধী দলের ভূমিকায় বিএনপি দীর্ঘদিন ধরে ছিল, সেক্ষেত্রে বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো ছিল সবাই একজোট হয়ে আজকে বাংলাদেশের রাজনীতিতে যারা মুখোমুখি বিএনপি, জামাত এবং অন্য জোটগুলো তারা একজোট হয়ে কাজ করেছেন। বেগম জিয়ার নেতৃত্ব মেনে কাজ করেছেন। বেগম জিয়ার নেতৃত্ব মেনে ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সরকার গঠন হয়েছিল। এই জামাতের নেতারাই সেখানে ছিলেন। জামাতের তখনকার আমির এবং সেক্রেটারি জেনারেল অর্থাৎ নিজামী সাহেব ও মুজাহিদ সাহেব দুজনই বেগম জিয়ার নেতৃত্বে সেই সরকারে ছিলেন। বাট এখনকার বিএনপিকে বলা হচ্ছে যে সেই জাতীয় ঐক্যের প্রতীক হওয়ার মতো নেতা হয়তো বিএনপিতে নেই বলেই যে রাজনৈতিক দলগুলো সক্রিয় আছে তাদেরকে বিএনপি একসাথে একত্র করে জোটবদ্ধ হয়ে রাষ্ট্র পরিচালনায় এগিয়ে যেতে পারছে না। এটি সামনের দিনে এই যে বেগম জিয়ার শূন্যতা, নতুন নেতৃত্ব তৈরি হবে নিঃসন্দেহে, কোনো নেতৃত্বই সে সারা জীবন থাকবে না। সেই চ্যালেঞ্জটা বিএনপির জন্য কতটা কঠিন হবে এখন? বাংলাদেশ তো এখন একটা খুবই একটা নাজুক সময়, খুবই একটা জটিল সময় পার করছে। এই সময়ে আপনার খালেদা জিয়ার মানে মৃত্যু বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ। কিন্তু আবার এদিক থেকেও এটা সত্যি যে এই যে আমি যদি শুধু খালেদা জিয়ার কথাটা চিন্তা করি, তার যে একটা ৪ দশকের তার যে রাজনৈতিক ক্যারিয়ার ছিল, তার পরিসমাপ্তি একটা খুব ভালো সময়ে তার জন্য হয়েছে। বিএনপির জন্য হয়তো এই সময়টা ভালো না। কিন্তু তার উনি মানে আপনার শেখ হাসিনার সরকার পতন রেখে গেছেন। তারপরে আ কি বলবো? মানে মনে হচ্ছে যে একটা অধ্যায় শেষ হলো বাংলাদেশের। এবং আরেকটা জিনিস এখানে বলতে হবে যে উনি আ রাজনীতিতে আসার পরে আপনার ১ম যখন একটা মানে অনেক ইভেন্টফুল সময়ের সাথে উনি জড়িত। এরশাদ সরকারের পতন হলো। উনি বাংলাদেশের ১ম নারী প্রধানমন্ত্রী। তারপর আপনার মানে উনার উপস্থিতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে খুবই একটা জরুরি জায়গা ছিল। যেটা আপনি প্রশ্ন করছেন। আমরা দেখছি যে বিএনপি অনেক সময় অনেক দলের সাথে এমনকি এরশাদ বিরোধী আন্দোলনের সময় আপনার আওয়ামী লীগের সাথেও তারা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে পেরেছিল। এখন প্রশ্ন হচ্ছে উনার যে এবং আরেকটা জিনিস বলা হয় উনার যে রাজনীতির যে মানে উনি যেভাবে করেছেন একটা শালীন রাজনীতি, এই ধারাগুলো বিএনপির পরবর্তী নেতারা বজায় রাখতে পারবে কিনা? আমার কাছে মনে হয় যে উনি যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তার থেকেও এখন হয়তো বিএনপির যেই নেতা তারেক রহমান তার চ্যালেঞ্জ গুলো আরো বেশি কমপ্লিকেটেড। হ্যাঁ? কিন্তু এখন উনাকেও অনেক প্রজ্ঞার সাথে এই জিনিসটার মোকাবেলা করতে হবে। উনাকেও এমনভাবে করতে হবে আপনার মানে বিএনপি যদি এই সামনের ইলেকশনে জিততে চায়, তাহলে যে জিনিসটা ওদেরকে স্ট্র্যাটেজিক্যালি করতে হবে, আওয়ামী লীগের যারা ভোটার ছিল, আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, সেই ভোটগুলো যাতে তারা পেতে পারে। আবার এই সাথে
এই ভোটগুলো পাওয়ার জন্য তারা যাতে এমন কোনো কিছু না করে যে বিএনপির ভোটগুলো তারা না হারায় এবং তাদেরকে প্রতিযোগিতা করতে হবে এই জামাত, এনসিপি এগুলোর সাথে। তো এগুলোর জন্য অনেক রাজনৈতিক প্রজ্ঞার দরকার। আমি ঠিক জানি না এই তারেক রহমান মানে এই প্রজ্ঞাটা ধারণ করেন কিনা। কারণ এই গত এই জুলাই অগাস্ট আন্দোলনের পর সরকার পতনের পর বিএনপির যে ভূমিকাগুলো দেখছি সেখানে কিন্তু অনেক জায়গাতেই আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক প্রজ্ঞা এবং স্ট্র্যাটেজির অভাব। কিন্তু এখন বাংলাদেশের এরকম একটা সময়ে আমরা চাই যে এমন একটা কোনো নেতা আসুক যিনি অন্যান্য দলের সাথে একটা সংহতিপূর্ণ একটা সম্পর্ক স্থাপন করতে পারেন এবং দেশকে একটা কোনো একটা কি বলবো মানে একটা স্টেবিলিটির একটা জায়গায় নিয়ে যেতে পারেন। এখানে অবশ্যই এটা বলবো যে তারেক রহমান বারবার এই প্রতিশ্রুতিগুলো দিচ্ছে। কিন্তু শুধু প্রতিশ্রুতি আপনার জরুরি না। অনেকটা আমি বলবো যে তারেক রহমানের যদিও তার লেটেস্ট যে স্পিচ গুলো শুনেছি সেগুলো অনেক বেশি ম্যাচিওর। তারপরও জিয়াউর রহমানের যে একটা ক্যারিশমা ছিল বা খালেদা জিয়ারও একটা অনেক বড় একটা গ্রহণযোগ্যতা ছিল, তারেক রহমান এখনো সেখানে পৌঁছাতে পারেননি। হয়তো পারবেন, কিন্তু এখনো পারেননি। কাজেই এই ইলেকশনটা বিএনপির জন্য অনেকটা আপনার মানে একটা এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস এর মতো। এই ইলেকশনে তাদেরকে পুরাপুরি যদি নাও জিতে, তাদেরকে এমনভাবে জিততে হবে মানে অনেকখানি এগিয়ে জিততে হবে। না হলে কিন্তু তারা যেই আওয়ামী লীগের শূন্যস্থান তারা যেটা পূরণ করতে চায়, বাংলাদেশের একটা অনেকটা প্রধান রাজনৈতিক দল হিসেবে সেই জিনিসটা তারা পূরণ করতে পারবে না।